হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব জিকে জিএস থেকে নেওয়া এমন কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য খুবই উপযোগী। আর এই প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবে যে তোমার প্রিপারেশান লেভেলটা কতটা রয়েছে এবং কোন কোন প্রশ্নগুলো পারছো এবং কোন কোন প্রশ্নগুলো পারছো না। তো আজকের সর্বপ্রথম যে প্রশ্নটাকে রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কালিদাস কার সভাকবি ছিলেন? এটি হিস্ট্রি থেকে নেওয়া একটা প্রশ্ন। কালিদাস কার সভাকবি ছিলেন? তো এখানে অপশানগুলো দেখতেই পাচ্ছ তোমরা, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, লক্ষণ সেন, হর্ষবর্ধন। তো কালিদাস যার সভাকবি ছিলেন তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন বলা রয়েছে, কোন সম্রাট জিজিয়া কর এর অবলুপ্তি ঘটান? তাহলে কোন সম্রাট জিজিয়া কর এর অবলুপ্তি ঘটান, মানে এটার অবসান ঘটান কে? অপশান এতে দেখতে পাচ্ছি হুমায়ুন, বিতে রয়েছে আকবর, সিতে রয়েছে আলাউদ্দিন খলজি, আর ডিতে রয়েছে মোহাম্মদ বিন তুগলক। তো জিজিয়া করের যিনি অবলুপ্তি ঘটিয়েছিলেন তিনি হলেন আকবর। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর জিজিয়া কর কে চালু করেছিলেন এটা যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাবে যে জিজিয়া কর কে চালু করেছিলেন। তো অবলুপ্তি ঘটিয়েছিলেন আকবর। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পূর্ব কলকাতার যে জলাভূমি, এই পূর্ব কলকাতার জলাভূমিকে আখ্যা দেওয়া হয়েছে নিম্নলিখিত অপশানগুলির মধ্যে কোনটি হবে? অপশান এতে বলা রয়েছে সংরক্ষিত জলাভূমি, বিতে রয়েছে ন্যাশনাল পার্ক, সিতে রয়েছে রামসার স্থান, আর ডিতে রয়েছে সংরক্ষিত বনভূমি। তো পূর্ব কলকাতার যে জলাভূমি রয়েছে এই পূর্ব কলকাতার জলাভূমিকে বলা হয় রামসার সাইট, অর্থাৎ এটি হবে রামসার স্থান। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্ট্যাটিক জিকে থেকে নেওয়া। মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলার নাম কি? মাউন্ট এভারেস্টে যিনি আরোহণ করেছিলেন সেই প্রথম মহিলার নাম কি? অপশান এতে রয়েছে অরুণিমা সিনহা, বিতে রয়েছে অরুন্ধতী রয়, সিতে রয়েছে অনিতা দেশে এবং ডিতে রয়েছে বাচেন্দ্রী পাল। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলার নাম হচ্ছে বাচেন্দ্রী পাল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ধ্রুপদী যে নৃত্যশৈলী, অর্থাৎ আমাদের যে ক্লাসিক্যাল ডান্সগুলো রয়েছে এই ক্লাসিক্যাল ডান্সগুলোর মধ্যে এখানে বলা রয়েছে ধ্রুপদী নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত কোন ব্যক্তি 2000 সালে, সালটা আমাদের এখানে মূলত মনে রাখতে হবে, 2000 সালে পদ্মবিভূষণ, আচ্ছা সবার উপরে রয়েছে ভারতরত্ন পুরস্কার, তারপরে রয়েছে পদ্মবিভূষণ, তারপরে রয়েছে পদ্মভূষণ, আর তারপরে রয়েছে পদ্মশ্রী। তো এখানে পদ্মবিভূষণ যে পুরস্কারটা 2000 সালে, এই 2000 সালে কে পেয়েছিলেন নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্য থেকে? এখানে কিন্তু ক্লাসিক্যাল ডান্সের কথা বলা রয়েছে, সেই ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। অপশান এতে রয়েছে সোনাল মানসিং, বিতে রয়েছে রুক্মিণী দেবী অরুণ্ডলে, সিতে রয়েছে মৃণালিনী সারাভাই, আর ডিতে রয়েছে কেলুচরণ মহাপাত্র। তো ধ্রুপদী নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত কেলুচরণ মহাপাত্র 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। আর এই কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত রয়েছে, যেটি উড়িষ্যায় প্রচলিত ওড়িশি নৃত্যশৈলী, আর তিনি এই ওড়িশি নৃত্যশৈলীটাকে অনেকটা পপুলার করে তুলেছিলেন। আর বাকি যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে বলা রয়েছে সোনাল মানসিং, রুক্মিণী দেবী অরুণ্ডলে আর মৃণালিনী সারাভাই, এরা সকলেই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বলা রয়েছে তৃতীয় যে গোলটেবিল বৈঠক, এই তৃতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন কে? অপশানে রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকর, এরপর রয়েছে বিতে পণ্ডিত জওহরলাল নেহেরু, সিতে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর ডিতে রয়েছে রমেশচন্দ্র দত্ত। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির রচয়িতা হলেন? তাহলে এখানে বুকস অ্যান্ড অথার থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তাহলে এই যে বইটা, এই বইটির রচয়িতা কে? জওহরলাল নেহেরু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর মৌলানা আবুল কালাম আজাদ। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটির রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর আমরা যারা পড়াশোনার জগতে রয়েছি বা যারা স্ট্যাটিক জিকে পড়ছি তারা সকলেই কম বেশি জানে যে ইন্ডিয়ান সেন্সাস অর্থাৎ ভারতীয় জনগণনা হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে যে কোনো স্টেট লেভেল অথবা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই থাকে। তো সেই
সেন্সাস থেকে নেওয়াই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা সকলেই। 4 নম্বর প্রশ্নটি 2011 সালের জনগণনা অনুসারে, তাহলে 2011 সালের পর জনগণনা হয়নি, হ্যাঁ, তো 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়। তো এখানে যে প্রশ্নটা 2011 সালের জনগণনা অনুসারে ভারতের যে গ্রামীণ জনসংখ্যা অর্থাৎ রুরাল পপুলেশন, এই গ্রামীণ জনসংখ্যার হারটা কত, মানে কত পার্সেন্ট রুরাল পপুলেশন। অপশান এতে রয়েছে 65.25%, বিতে রয়েছে 68.08%, এরপর রয়েছে 75.53% এবং ডিতে রয়েছে 69.09%। তো 2011 সালের যে সেন্সাস, সেই 2011 সালের সেন্সাস অনুযায়ী রুরাল পপুলেশনের পার্সেন্টেজটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অপশান বি 68.08%। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, একদম নির্ভুল উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা গ্রন্থের নাম বলা রয়েছে যে দ্য অটোবায়োগ্রাফি। ভালো করে দেখো, এখানে বলা রয়েছে দ্য অটোবায়োগ্রাফি। তো এই দ্য অটোবায়োগ্রাফি এর রচয়িতা কি? অপশান এতে বলা রয়েছে পণ্ডিত জওহরলাল নেহেরু, বিতে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সিতে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আর ডিতে রয়েছে মেজর ধ্যানচাঁদ। তো আমরা প্রত্যেকেই জানি যে মেজর ধ্যানচাঁদের যে বই, তার বইগুলোর মধ্যে বিখ্যাত বই হচ্ছে গোল। গোল হচ্ছে মেজর ধ্যানচাঁদের লেখা বই। আর এখানে যেটা বলা হয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের বইয়ের নাম হচ্ছে আত্মকথা। আর অ্যান অটোবায়োগ্রাফি, যদি এটা বলা হতো অ্যান অটোবায়োগ্রাফি তাহলে কিন্তু হতো জওহরলাল নেহেরু। তো দ্য অটোবায়োগ্রাফি যেহেতু বলেছে সেই জন্য এটি হচ্ছে রোনাল্ডোর লেখা বই। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটি ফিজিক্স থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের যে বাহু, এটি কোন শ্রেণীর লিভারের মধ্যে পড়ে? মানুষের বাহু। তো এবার অপশানগুলো দেখো তোমরা। তো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় এবং চতুর্থ। এটি খুব বেসিক কোশ্চেন, তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে এটি। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের যে প্রতিষ্ঠাতা মানে প্রতিষ্ঠা যে হয়েছিল, এই প্রতিষ্ঠার সালটা কত? রিজার্ভ ব্যাংকের কথা বলা রয়েছে। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 1935 সাল। পরবর্তী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মানসিংহ তোমার কোথাকার রাজা ছিলেন? তাহলে এখানে একজন রাজার কথা বলা রয়েছে যার নাম হচ্ছে মানসিংহ তোমার। তিনি কোথাকার রাজা ছিলেন? অপশান এতে বলা রয়েছে মানভূম, বিতে রয়েছে গুলবর্গা, সিতে রয়েছে তাঞ্জোর, আর ডিতে রয়েছে গোয়ালিয়র। তো মানসিংহ তোমার ইনি ছিলেন গোয়ালিয়রের রাজা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এতে বলা রয়েছে আইন অমান্য আন্দোলন, বিতে রয়েছে ভারত ছাড়ো আন্দোলন, সিতে রয়েছে খেদা সত্যাগ্রহ, আর ডিতে রয়েছে চম্পারণ সত্যাগ্রহ। তো মাতঙ্গিনী হাজরা যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অলিন্দ যুদ্ধ কবে সংগঠিত হয়? অলিন্দ মানে বারান্দায়। তো অলিন্দ যুদ্ধটা কবে সংগঠিত হয়েছিল? এই প্রশ্নের রাইট যে অ্যান্সারটা হবে, অলিন্দ যুদ্ধ সংগঠিত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন? তাহলে প্রশ্নটা দেখতে পাচ্ছ প্রত্যেকে। সাম্প্রদায়িক যে বাটোয়ারা নীতি এটা কে ঘোষণা করেছিলেন? নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্য থেকে। অপশান এতে রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, বিতে রয়েছে রবার্ট ক্লাইভ, সিতে রামসে ম্যাকডোনাল্ড, আর ডিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং। তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যিনি ঘোষণা করেছিলেন তিনি হচ্ছেন রামসে ম্যাকডোনাল্ড। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী জাতীয় আয় অর্থাৎ যে ন্যাশনাল ইনকাম, এই জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল? এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে 18%। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল 18%। পরবর্তী কোশ্চেনটি নেওয়া হয়েছে জিকে থেকে। জিকের একটি গুরুত্বপূর্ণ মানে জিওগ্রাফি থেকে নেওয়া হয়েছে। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো যে মহাকাল পর্বত রয়েছে এই মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এতে রয়েছে আনাইমুদি, বিতে রয়েছে গুরুশিখর, সিতে রয়েছে ধূপগিরি, আর ডিতে রয়েছে অমরকণ্টক। তাহলে যারা খুব ভালোভাবে পড়েছো তারা ভালোভাবে অ্যান্সারটা দিতে পারবে যে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম যেটা সেটা হচ্ছে অমরকণ্টক। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অজন্তা যে গুহাচিত্র, এই অজন্তা গুহাচিত্র কোন গ্রন্থের কাহিনী বর্ণনা করে? তাহলে এখানে এই অজন্তা গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণনা রয়েছে? অপশান এতে বলা রয়েছে রামায়ণ, বিতে রয়েছে মহাভারত, সিতে রয়েছে ত্রিপিটক, আর ডিতে রয়েছে জাতক।
তো অজন্তা যে গুহাচিত্র, এই অজন্তা গুহাচিত্রে জাতকের কাহিনী বর্ণিত রয়েছে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন কে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বহুবার বহু পরীক্ষায় এসেছে। তাহলে অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? অপশান এতে বলা রয়েছে সমুদ্রগুপ্ত, বিতে রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, সিতে রয়েছে বিন্দুসার আর ডিতে রয়েছে বিম্বিসার। তো অমিত্রাঘাত উপাধি যিনি ধারণ করেছিলেন তিনি হলেন বিন্দুসার, বিম্বিসার কিন্তু না। বিম্বিসার আলাদা, বিন্দুসার আলাদা, দুটো মনে রাখতে হবে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বিন্দুসার। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। জলের যে সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থা ও ব্যবহার, জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থা ও তার ব্যবহারকে কি বলা হয়, কোন বিপ্লব বলা হয়? অপশান এতে রয়েছে শ্বেত বিপ্লব, তারপর রয়েছে সবুজ বিপ্লব, সিতে রয়েছে নীল বিপ্লব এবং ডিতে রয়েছে হলুদ বিপ্লব। তো জলের সুস্থায়ী সংরক্ষণ এবং তার ব্যবহারকে যে বিপ্লব বলা হয় সেটি হচ্ছে নীল বিপ্লব। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, আগা খান কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে আগা খান যে একটা কাপ, এই আগা খান কাপ এটা কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে এই কাপটা? অপশান এতে রয়েছে ক্রিকেট, বিতে রয়েছে ব্যাডমিন্টন, সিতে রয়েছে দাবা আর ডিতে রয়েছে হকি। তো আগা খান কাপ যে খেলার সঙ্গে যুক্ত সেটি হচ্ছে হকি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ছিলেন? যে ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ভাইস চ্যান্সেলর কে ছিলেন ভারতীয়? অপশান এতে রয়েছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিতে রয়েছে রমেশচন্দ্র মজুমদার, সিতে রয়েছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আর ডিতে রয়েছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তো তোমরা প্রত্যেকেই অ্যান্সারটা অবশ্যই জানো এবং দিতে পারবে। তো এটা জানিয়ে রাখি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন তিনি হলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ব্রঙ্কাইটিস যে রোগ, এই ব্রঙ্কাইটিস রোগ শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে? অপশান এতে রয়েছে যকৃৎ, এর পরে যেগুলো রয়েছে দেখে নাও। বলা হচ্ছে শ্বাসযন্ত্র, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। তো ব্রঙ্কাইটিস যে রোগটা এটা আমাদের শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অলিভার টুইস্ট, তাহলে এখানে একটা বইয়ের নাম রয়েছে অলিভার টুইস্ট। তো এই অলিভার টুইস্ট নামক যে বইটা, এই বইটির লেখক কে? অপশান এতে বলা রয়েছে জর্জ বার্নার্ড শ, বিতে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার, সিতে রয়েছে লিও টলস্টয় আর এরপরে যেটা রয়েছে ডিতে চার্লস ডিকেন্স। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, অলিভার টুইস্ট নামক বইটির যিনি লেখক তিনি হচ্ছেন চার্লস ডিকেন্স। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো যারা দেখছো ভিডিওটা তাদের জন্য একটা প্রশ্ন আমি এখানে রেখে দিয়ে যাচ্ছি। লিও টলস্টয়ের লেখা একটি বিখ্যাত বইয়ের নাম তোমাদের উল্লেখ করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে লিও টলস্টয়ের দ্বারা প্রভাবিত হয়েছিলেন একজন বিখ্যাত ভারতীয় রাজনৈতিক নেতা, তার নাম কি? আর উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বইয়ের নাম অবশ্যই উল্লেখ করবে কমেন্ট বক্সে, যদি তোমরা জেনে থাকো। অবশ্যই জানা দরকার। এর পরবর্তীতে যে প্রশ্নটাকে রেখেছি দেখো, পরশুরাম কার ছদ্মনাম? তাহলে এখানে একটা ছদ্মনাম দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে কার? সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, সমরেশ মজুমদার, রাজশেখর বসু। তো পরশুরাম যার ছদ্মনাম তিনি হলেন রাজশেখর বসু। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক। এবার বলা হয়েছে হর্ষবর্ধনের যে মৃত্যু, এই মৃত্যুটা কত সালে হয়েছিল? খ্রিস্টি পড়ছে মানে তোমাকে সাল অবশ্যই মনে রাখতে হবে, কেননা কখন কোন সাল দিয়ে দেবে আমরা কেউ বলতে পারবো না। হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল কত সালে? অপশান এতে রয়েছে 606 খ্রিস্টাব্দে, এরপর রয়েছে 637 খ্রিস্টাব্দে, পরে সিতে রয়েছে 647, এরপরটা রয়েছে 657 খ্রিস্টাব্দে। তো হর্ষবর্ধনের যে মৃত্যু, এই হর্ষবর্ধনের মৃত্যুটা আমাদের মনে রাখতে হবে, এটা হয়েছিল 647 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। 27 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, কবির কোন ভাষায় দোহা রচনা করেন? দোহা, তাহলে কবিরের যে পংক্তি সেগুলোকে দোহা বলা হয়, 2 লাইনের কবিতা। তো কোন ভাষায় তিনি এটা রচনা করেছিলেন? হিন্দি, ফার্সি, তামিল আর মালায়ালম। তাহলে কবির যে ভাষায় দোহা রচনা করেন সেটি হলো হিন্দি। আর কবির কার শিষ্য ছিল এটা একটু যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে যে কবির কার শিষ্য ছিলেন। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? মনসবদারি যে প্রথাটা, এই মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? অপশান এতে বলা রয়েছে বাবর, বিতে রয়েছে হুমায়ুন, সিতে রয়েছে শাহজাহান আর ডিতে রয়েছে আকবর। তো মনসবদারি প্রথা যিনি চালু করেন তিনি হলেন আকবর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার।
পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে চালু করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দাগ আর হুলিয়া ব্যবস্থা কে চালু করেছিলেন? অপশান এতে বলা রয়েছে শাহজাহান, বিতে রয়েছে নাসিরউদ্দিন কুবাচা, সিতে রয়েছে শেরশাহ, ডিতে রয়েছে শিবাজি। তো দাগ ও হুলিয়া ব্যবস্থা যিনি চালু করেছিলেন তিনি হলেন শেরশাহ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটি রয়েছে 30 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, ভিটামিন আর ডিজিজ। এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে যায়। তো এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের ভালো করে জানতে হবে, কোন ভিটামিনের অভাবে কোন রোগগুলো হয়ে থাকে এবং তাদের বৈজ্ঞানিক নামগুলো এবং উৎসগুলো অবশ্যই জানতে হবে। তো এখানে যে প্রশ্নটা রয়েছে, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? অপশান এতে রয়েছে রাতকানা, এরপর রয়েছে বিতে স্কারভি, সিতে রয়েছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, ডিতে রয়েছে রিকেট। তো ভিটামিন ডির অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে ছোটদের রিকেট আর বয়স্কদের অস্টিওম্যালেশিয়া। তো এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ভিটামিন ডির অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে রিকেট। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। সুমেরু প্রভা দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? তাহলে বায়ুমণ্ডলের বিভিন্ন যে স্তরগুলো রয়েছে অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এর মধ্যে সুমেরু প্রভা দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে আয়োনোস্ফিয়ার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে দিয়ে যাচ্ছি যে বেতার যে তরঙ্গ, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে প্রভাব রয়েছে? বেতার তরঙ্গের যে ব্যাপারটা, এটা বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায়, এটা অবশ্যই জানাবে। আর ট্রপোস্ফিয়ারের যে অন্য নাম সেটা কি? ট্রপোস্ফিয়ারের অপর নামটা কি? এই দুটো অবশ্যই জানাবে যদি জেনে থাকো। নেক্সট কোশ্চেনে এগিয়ে আসছি। 1853 সালের 16ই এপ্রিল ভারতবর্ষে প্রথম চালু হয়েছিল। তো 1853 সালের এই যে 16ই এপ্রিল, এই ভারতবর্ষে প্রথম কি চালু হয়েছিল? বিমান, ডাক ব্যবস্থা, রেল চলাচল, জমি জরিপ। তাহলে 1853 সালে প্রথম চালু হয়েছিল রেল চলাচল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। তাহলে এখানে দেখতে পাচ্ছ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এটা কোথায় অবস্থিত? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেখানে অবস্থিত সেটা হচ্ছে হায়দ্রাবাদ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা কোনো নতুন ভিডিওতে। আর এই ভিডিও লেসনটির মাধ্যমে যদি মনে হয় যে একটু হলেও উপকার হয়েছে বা কিছুটা শিখতে পেরেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই। ভিডিওটি সম্পর্কে অবশ্যই নিজস্ব মতামত জানাবে।